আপনি বঙ্গরাষ্ট্র ওয়েবসাইটটা শুরু করেছিলেন, যেটার মূল লক্ষ্য ছিল আসলে বাঙালি জাতির ঐক্যবদ্ধ ও স্বাধীন একটি রাষ্ট্র তৈরি করা, অর্থাৎ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা নিয়ে একটা ঐক্যবদ্ধ এবং স্বাধীন রাষ্ট্র তৈরি হবে। তো হুম। এটা আসলে কেন আপনি মনে করছেন যে এটা আসলে হওয়া দরকার, বাঙালি জাতির একটা আলাদা এবং স্বাধীন রাষ্ট্র তৈরি করা দরকার? এটা আসলে আজকে শুধু না, বাঙালি জাতির পুনরৈকট্রীকরণটা আসলে কেন জরুরি মনে করছেন আপনি? বাঙালির ভাগটা তো ধর্মীয় পরিচয় ভিত্তিতে হয়েছিল। বাঙালি 47-এ। তো 47 সালে বাঙালি তো একটা অখণ্ড জাতি, সেটাকে বিভক্ত করা হয়েছিল ধর্মের ভিত্তিতে। এই ধর্মীয় বিভাজনটার বিরোধী আমি বহুকাল ধরে, ছাত্র জীবন থেকে একেবারে, যখন আমি স্কুলে পড়তাম ক্লাস 8-এ, তখন তো আমি এটার বিরুদ্ধে। এটা আমার কথা যদি আমি বলি, এবং তখন আমাদের প্রজন্মেরও একটা বড় অংশ আমি পরবর্তী সময় পেয়েছিলাম। আচ্ছা। এই খুব বেশি পরবর্তী সময় না, সমসাময়িক কালে অল্প দিন আমার চিন্তা যখন এসছে, তখন আলোচনা করতে গিয়েছি। পরবর্তী সময় দেখেছি অনেকে এরকম চিন্তা করে, আমার সঙ্গে একমত হয়। কেউ ভিন্নভাবে চিন্তা করতো, আমার সঙ্গে তাদের মিল হয়েছিল। যে আমাদের যেটা মনে হতো যে ধর্মীয় পরিচয় ভিত্তিক যে বিভাজন জাতির হয়েছিল, এটা ভুল। এটা আমাদের মনে হতো আর কি। এবং ক্ষতিকর দিকগুলো আমরা দেখেছি। পাকিস্তান হওয়ার ফলে বাঙালির যে ক্ষতি হয়েছিল, সেটা অনুভব করতাম আমরা, বোঝার চেষ্টা করতাম, জাতিগতভাবে যে ক্ষতিটা হয়েছিল। তারপরে ভাষা আন্দোলন আছে, আমাদেরকে একটা বিরাট শিক্ষা দিয়েছে না ভাষা আন্দোলন। আমি তখন যেটা বলছি সেটা তো দর্শনগত ব্যাপার, ধর্ম ঠিক কি ভুল, অথবা ধর্মভিত্তিক জাতি পরিচয় ঠিক কি ভুল, এইসব মানে বিষয়গুলো অন্তর্ভুক্ত এই মানে দর্শন চিন্তার। কিন্তু বাস্তবতা ছিল হচ্ছে ভাষার প্রশ্নে পাকিস্তানের সঙ্গে, পশ্চিম পাকিস্তানের সঙ্গে যে দ্বন্দ্বটা আমাদের হলো, মানে বাঙালির যে হুম। দ্বন্দ্বটা হলো, এখান থেকে আত্মপরিচয় সম্পর্কে সচেতন হলো আমাদের জাতি বাঙালি, যে আসলে আমরা বাঙালি, শুধু মুসলমান না, বা মুসলমান পরিচয়টা এখানে পরিচয়ই না, আমাদের জাতি পরিচয়টা এখানে পরিচয়। সেখানে বাঙালি চলে এলো, পাকিস্তান পরিচয় থাকলো না। যেহেতু ধর্মীয় পরিচয় প্রথমে গৌণ হলো, পরে এটা বর্জিত হলো, এটা বর্জিত জিনিস, বর্জনযোগ্য। ধর্মীয় পরিচয় নিয়ে আমরা দাঁড়াতে পারছি না। পাকিস্তান আমলে যেটা হলো, কেবল বাঙালি লেখাপড়ায় আসছে, কেবল ইংরেজি সে শিখছে, বাঙালি মুসলমান বিশেষ করে। পাকিস্তান হওয়ার পর দেখছি এরপরে যে উর্দুর বোঝা, তারপর চাপে, তাহলে সে তো শেষ হয়ে যাবে, দাঁড়াতে পারবে না আর। সুতরাং সে ভাষাকে অবলম্বন করে বাঁচতে গেল, ভাষাকে অবলম্বন করে বাঁচতে গিয়ে ধর্ম বাদ পড়ে গেল আস্তে আস্তে। এখানে ধর্মীয় পরিচয়টা থাকলো না শেষ পর্যন্ত। আচ্ছা। বিশেষ করে যারা দর্শন চিন্তা আমরা করতাম, আমরা আরো বৃহত্তর চিন্তার জগতে গেলাম। প্রথমে ধরো ভাষার প্রশ্ন এলো, তারপরে রাজনীতি বিভিন্ন প্রশ্ন এলো, সমাজতন্ত্র এলো, সেই যুগে যেটা কোন প্রসরমান ছিল, 50-এর দশকের কথা আমি বলছি। 60-এর দশকেও তো তাই ছিল। 60-এর দশকে প্রবল রূপ প্রবল রূপ নিয়েছিল। নিয়েছিল। আমি তো 57 সালেই আমার হচ্ছে মানে বাংলা ভাগের প্রশ্নে আমার মত দাঁড়ালো, যেটা ভুল হয়েছে। আমি তখন ক্লাস 8-এ পড়তাম। 8-এর ছাত্র কতটুকু বোঝে, তখন কিন্তু আমাদের মধ্যে এই চেতনা দাঁড়িয়েছিল। এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে যে এই চেতনাটা স্বাধীনভাবে দাঁড়িয়েছিল। আমাকে কেউ এসে বলেনি যে পাকিস্তান একটা ভুল জিনিস ছিল। এটা আমার নিজের অভিজ্ঞতা, মানে উপলব্ধি, নিজের অনুভব থেকে আমি বুঝলাম যে পাকিস্তান ভুল হয়েছে আমাদের জন্য, বাঙালি জাতির জন্য। তো এইটা থেকে যাত্রা শুরু, আমাদের প্রজন্মের যাত্রা শুরু, আমার এবং আমার মনে আমাদের সঙ্গে যে প্রজন্মকে আমি পেয়েছিলাম। আসলে আমাদের আগে যারা ছিল একটু সিনিয়র, মানে 5-7 বছরের আগে ভাষা আন্দোলন করেছে যারা, 10 বছর আগে যারা তারা করছে, তারাও ঠিক আমাদের মতো করে চিন্তা করতেন তা না। তাদের একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ভাষাকে অবলম্বন করে তারা দাঁড়াতে চেয়েছিল। ফিলোসফিক্যাল বিষয়গুলো, ধর্ম ঠিক জিনিস কি ভুল জিনিস,
এই প্রশ্ন করার জায়গাটাতে যাওয়া, ধর্মের ভিত্তিতে, ইসলাম ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন করাটা ঠিক হয়েছে কি না হয়েছে, এই জায়গাটা আমরা এসেছি আমাদের প্রজন্ম একটু পরবর্তীকালে, এবং এটা খুব দ্রুত বিস্তার লাভ করেছিল। এখন যখন চিন্তা করি তখন মনে হয় যেটা ওই যে বলে প্রেরি ফায়ার, হ্যাঁ, সে দাবানলের মতো ছড়িয়ে গেছিল। এটা বিস্ময়কর অবশ্য। আমাদের প্রজন্মে খুব লেখাপড়ার চল ছিল, চিন্তা করতো, আলোচনা করতো, বিতর্ক হতো স্বাধীনভাবে। সেই যুগে ধর্ম ভুল কি সঠিক সেটা নিয়ে তখন প্রকাশ্য বিতর্ক হতো। আমাদের প্রজন্মে আমরা দেখেছি ছাত্রদের মধ্যে বিভিন্ন জায়গায় বিতর্কগুলো হতো, পাইছেন ঠিকই ভুল এটা নিয়ে বিতর্ক হতো, আলোচনা হতো। তার সঙ্গে হচ্ছে জাতীয় প্রশ্ন, ওই যে পূর্ববঙ্গের স্বায়ত্তশাসন প্রশ্নটা ক্রমে আসা শুরু করলো। পূর্ববঙ্গের স্বায়ত্তশাসন প্রশ্নটা এই ফিলোসফিক্যাল বিষয়গুলো যখন এলো তখন নতুন মাত্রা নিল, স্বাধীন পূর্ববাংলা দিয়ে চলে গেল। পাকিস্তান ভাঙতে হবে, এটা ভুল জিনিস হয়েছে। মেয়ে কি করতো, আগে পূর্ববঙ্গকে স্বাধীন করতে হবে, বাঙালির এই অংশটাকে স্বাধীন করতে হবে, তারপরে কি করতো, তারপরে পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্তির জায়গায় যাওয়ার চেষ্টা করতে হবে, আহ্বান রাখতে হবে, তারপরে কি করতে হবে, এগুলো চিন্তা আসতো। তো তখন তো আমাদের প্রজন্মের মধ্যে আমরা যারা সেই যুগটাতে চিন্তা করছি, বামপন্থী আন্দোলন মানে 50-এর দশক 60-এর দশক, সমাজতন্ত্রের মধ্যে আন্তর্জাতিকতাবাদের একটা প্রেরণা ছিল। ফলে আমরা কিন্তু পরজাতি বিদ্বেষী ছিলাম না। অনেকে কিন্তু এটা বলেন যে এটা তো আসলে বাঙালি জাতীয়তাবাদের মূল বাঙালি, অনেকে বলেন যে এটা করতে গিয়ে উগ্র জাতীয়তাবাদের উত্থান হবে, কোনো জায়গা আমাদের মধ্যে ছিল না। আমরা পূর্ব বাংলার স্বাধীনতা যখন চিন্তা করতাম তখন এখানে পাহাড়িদের নিয়ে চিন্তা করতাম, আচ্ছা, বিহারীদের নিয়েও চিন্তা করতাম, এবং বিহারীরাও আমাদের পূর্ব বাংলার স্বাধীনতা রাজনীতিতে অনেকে যোগ দিয়েছিল। এটা খুব ইন্টারেস্টিং। এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য পর্যন্ত ছিল বিহারে কেউ কেউ, যারা খুব সিরিয়াসলি কাজ করতেন। হ্যাঁ, কারো কারো কথা মনে হয়, দুঃখ লাগে অনেকের কথা মনে হলে। হারিয়ে গেছে 71-এর এই ডামাডোলের মধ্য দিয়ে, কে কোথায় চলে গেছে, অনেকে মারা গেছে আওয়ামী লীগের হাতে, তাদের উপর তো সেই সময় খুব। আমরা তো উগ্র জাতীয়তাবাদী ছিলাম না। আমরা সবাইকে নিয়ে বাংলায় পূর্ববঙ্গে একটা রাষ্ট্র গঠন করতে চেয়েছিলাম, যেটা অসাম্প্রদায়িক, মানে কি ধর্মমুক্ত হবে, খুব সোজা কথায়, যেখানে ধর্মের জায়গা থাকবে না। ওটা ব্যক্তির জায়গা, ব্যক্তিগতভাবে কেউ কোন ধর্ম বিশ্বাস করে না করে তার ব্যাপার। রাষ্ট্রে এখানে কোনো প্রশ্ন থাকবে না ধর্মের, রাষ্ট্রে ধর্মের কোনো জায়গা থাকবে না, এটা আমরা মনে করতাম। এবং এই ভাবনাকে তখন প্রকাশও করতো পার্টি। যেমন স্বায়ত্তশাসন প্রশ্ন ন্যাশনাল পার্টি ভাষার নেতৃত্বাধীন যেটা ছিল, এটা তুলে ধরতো জোরালোভাবে। গোপন ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, কমিউনিস্ট পার্টি তো ধর্মমুক্ত একেবারে, স্বাভাবিকভাবে সেখানে ধর্মের জায়গা ছিল না। তো কমিউনিস্ট পার্টি যারা করতেন তারাও ধর্মমুক্ত রাষ্ট্র ব্যবস্থা করতে চিন্তা করতেন। এর মধ্যে একটা অংশ ছিল যে ওই পাকিস্তান, পূর্ব বাংলা এগুলো চিন্তা করতো না, তাদের কথা হচ্ছে সারা পৃথিবীর মানুষ সমান, সব জায়গায় সমাজতন্ত্র হলে সব ঠিক হয়ে যাবে, তাদের কথা আলাদা। কিন্তু আমরা একটা অংশ ছিল জাতীয় প্রশ্ন নিয়ে চিন্তা করতো, জাতীয়তাবাদকে তারা উড়িয়ে দিত না, বাঙালির প্রশ্নটাকে। তা আমরা সেরকম কিছু সিনিয়র মানুষও পেয়েছিলাম, তারা এই যে পরে গিয়ে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি গঠন করলেন, পূর্ব বাংলার স্বাধীনতার বিষয়টাকে সামনে রেখে। আমরাও করেছিলাম, এগুলো সমান্তরাল ধারায় 60-এর দশক শেষের দিকে এটা এইসব ডেভেলপ করছিল। এখন আমাদের মনে আছে, আমরা যখন ছাত্র জীবনেও, আমি বিশ্ববিদ্যালয়ের কথাই বলছি, তখন অনেকেই আমরা এই বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে আলোচনা করতাম। আচ্ছা, অনেকেই করতাম। হ্যাঁ, আবার যখন শেয়ার সিদ্ধার ছিল, সে তো আর আমাদের ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, সে তো ইন্ডিয়ান ইউনিভার্সিটি, অত কলেজ কি ছিল আমার এখন খেয়াল নাই, পাশে পড়তো, বুয়েট যেটা এখন বুয়েট বলে, এখানকার ছাত্র ছিল, আসতো মাঝে মাঝে, আমাদের মধ্যে গল্প হতো, আলোচনা হতো। আরও ছিল বিভাজন ছিল, তারা আসতো, কথা হতো, বা আমরা যেতাম। আর আমাদের তো জায়গা ছিল মধুর ক্যান্টিন, বেশ করে একটা, সেই সময় রাজনৈতিক
যেরকম মত বিনিময় হতো। এই পূর্ব বাংলার স্বাধীনতা নিয়ে অনেক চিন্তা করতো অনেকেই। সেই সঙ্গে আর একটা চিন্তা আসতো, সেটা হচ্ছে বাঙালির একত্রীকরণের পর কি বিপ্লব তো, তখন আবার ভারতব্যাপী বিপ্লব করতে হবে, এই চিন্তা মাথায় কাজ করতো, অনেকের মধ্যে এটা কাজ করতো। মানে আন্তর্জাতিকতাবাদের দিকে আমরা যাচ্ছি তো, জাতীয়তাবাদকে কেন্দ্র করে বা তার উপর ভিত্তি করে দাঁড়িয়ে। প্রথম পূর্ব বাংলার স্বাধীনতা এবং এখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা, তারপরে দুই বাংলার পুনরেকত্রীকরণ, সমাজতান্ত্রিক বা একটা জনগণতান্ত্রিক রাষ্ট্র হবে, তারপরে হচ্ছে ভারত জনগণতান্ত্রিক রাষ্ট্র হবে এটা বিপ্লবের মধ্যে দিয়ে, তারপরে সেটা প্রসারিত হয়ে অন্যান্য দেশ কোথাও এটা বিস্তৃত হবে। আমরা এইভাবে চিন্তা করতাম। যারা আসবে আর কি তাদের বৃহত্তর, মানে এখানে এক ধরনের বলতে পারো সোভিয়েত সমাজতন্ত্রের মতো চিন্তা কাজ করতো, বৃহত্তর পরিসরে। তারপর আলটিমেটলি মানব জাতির ঐক্য হবে। এইগুলো আমাদের চিন্তাগুলো, এইগুলো ছিল অনেক হয়তো এখন ইউটোপিয়ান মনে হবে বা ইউটোপিয়া হয়তো মনে হবে। সে যুগে তো আমাদের মধ্যে এই চিন্তাটা ছিল। এর ফলে যেটা ছিল, উগ্র জাতীয়তাবাদের কোনো জায়গা আমাদের মধ্যে ছিল না। আমাদের মনে হতো যে এই মানে আমাদের জাতির মুক্তির জন্য জাতীয়তাবাদ প্রয়োজন আছে, আমাদের জাতির মুক্তির জন্য, যে বৃহত্তম মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের তো একটা জায়গায় দাঁড়াতে হবে, একটা জাতিগত ভিত্তি পেতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমরা একটা রাষ্ট্র গঠন করবো। রাষ্ট্র তো বিমূর্তভাবে হয় না, মূর্ত কিছু ভিত্তি লাগে। তার মধ্যে জাতির পরিচয় একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং সেখানে ধর্মকে রাখলে তো আমরা এই মানব মুক্তির দিকে যেতে পারবো না। ধর্মকে থেকে মুক্ত হয়েই তো আমরা যে মানব মুক্তির স্বপ্ন দেখি, যেখানে সব মানুষকে মর্যাদা দেওয়া হবে, নারী পুরুষ সবার সমান অধিকার থাকবে, সব মানুষের সমান অধিকার থাকবে, এরকম একটা সমাজের কথা তো আমরা কল্পনা করতাম, চিন্তা করতাম। সেটা আমাদেরকে এই লক্ষ্যের দিকে, এক অর্থে জাতীয়তাবাদের দিকে নিয়ে গিয়েছিল। সংকীর্ণ অর্থে না, কিন্তু বাঙালি ছিল। বাঙালি মনে তো বাঙালির পুনরেকত্রীকরণ থাকবে। আর বাঙালির পুনরেকত্রীকরণ মানে এই না যে অন্যান্য জাতির প্রতি, তাদের মুক্তি সংগ্রামের প্রতি আমাদের কোনো দায়িত্ববোধ থাকবে না, সেটা মনে করতাম। এখন আমি সেটা মনে করি। অর্থাৎ আমার মধ্যে সংকীর্ণ জাতীয়তাবাদ কাজ করে না। আমার কাছে বলতে পারো এটা ইটস এ মিনস টু অ্যান এন্ড, একটা লক্ষ্য অর্জনের পথে একটা হাতিয়ার। হ্যাঁ, একটা বৃহত্তর লক্ষ্য অর্জন করতে চাই, মানুষকে আরো বৃহত্তর পরিসরে ঐক্যবদ্ধ দেখতে চাই, মুক্তি অর্জন, তাদের মুক্তি অর্জন দেখতে চাই, আরো অগ্রগমন দেখতে চাই। তার জন্য প্রয়োজন হচ্ছে পূর্ববঙ্গে একটা, বাংলাদেশে একটা সেকুলার রাষ্ট্র, পরিপূর্ণ অর্থে সেকুলার, ধর্মমুক্ত, এই অর্থে লোকবাদী, লোকায়ত, ভারতীয় পরিভাষা যদি ব্যবহার করা যায় তাহলে বলতে লোকায়ত একটা রাষ্ট্র দেখতে চাই, পরিপূর্ণরূপে লোকায়ত। এবং এইটারই সম্প্রসারিত রূপ হচ্ছে আপাতত পশ্চিমবঙ্গ সহ, ত্রিপুরা সহ বৃহৎবঙ্গ। এটার যদি এখন আমরা যদি সেই লক্ষ্যে এগোতে চাই, তাহলে এটার পক্ষে প্রধান বাধা কি, আর এটা কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন? প্রথম বাধা আমাদের জন্য এইখানে দুইটা। একটা হচ্ছে উপনিবেশিক যে রাষ্ট্র ব্যবস্থা আছে, এই রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলতে হবে, এটা বাদ দিতে হবে, বর্জন করতে হবে, ভেঙে ফেলে দিতে হবে। ব্রিটিশ আমল থেকে যে ধারাবাহিকতা চলছে এখন, এখানে আমাদের মুক্ত হতে হবে। এটা হচ্ছে প্রধান 1 নম্বর বাধা। 2 নম্বর হচ্ছে ধর্মীয় পরিচয় ভিত্তিক জাতি চেতনা। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে আমাদের মুক্ত হতে হবে। বাঙালি জাতীয়তার ভিত্তিতে আমাদের জন্য দাঁড়াতে হবে, আমাদের জন্য। আমি চাকমাদের, মারমা, ত্রিপুরা এদেরকে বলবো না যে বাঙালি জাতি হতে হবে। হ্যাঁ, তারা তাদের জাতি নিয়ে দাঁড়াবে, তারা তাদের জাতি। আমরা সম্মিলিতভাবে জাতিসংঘ গঠন করব। গারো আছে, সাঁওতাল আছে, সবারই স্বাতন্ত্র্য থাকবে। আমরা বৃহৎ একটা জাতিসংঘ গঠন করব জাতি পরিচয় ভিত্তিতে। সেখানে জাতিগত নিপীড়ন থাকবে না, যেমন ধর্মীয় নিপীড়ন থাকবে না। বৃহত্তর জাতি সমষ্টি আমরা হব ওই জায়গাটাতে। তারপরে পশ্চিমবঙ্গ, ত্রিপুরাকে বলবো কিভাবে আমরা ঐক্যবদ্ধ কিভাবে হব,
সেটা চিন্তা করি। সেটা কিভাবে হবে এখন আমরা তো বলতে পারছি না। আচ্ছা। আমাদের আহ্বান থাকবে, হুম। আগে আমরা একটা এখানে সেকুলার রাষ্ট্র গঠন করি, সেই ধরনের একটা রাষ্ট্র, সাম্রাজ্যবাদ উপনিবেশবাদের কাঠামো থেকে মুক্ত একটা রাষ্ট্র আগে গঠন করি। ধর্মীয় চেতনায় আচ্ছন্ন যে রাষ্ট্র সমাজ আছে তা থেকে আগে মুক্তি অর্জন করি, তারপর আমরা সেই জায়গায় যেতে পারবো, আহ্বান দিতে পারবো। তখন কি পদ্ধতি কি হবে, পদ্ধতি কি হবে তখনই হয়তো বা হ্যাঁ, এখন তো সব বলে দেওয়া যাবে না নির্দিষ্ট করে। পরিস্থিতি পরিস্থিতি অনুযায়ী। অনেক কিছু করতে বাধ্য করে বা করতে বলে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এখনকার কাজটা আমাদের এখন করতে হবে।